পুরুষ মানুষ দিয়ে যে রান্নার কাজ হয় না এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। অবশ্য আমি সব পুরুষদের কথা বলছি না, যারা রান্নার কাজ পারে না তাদের না করাই ভালো। তো এটা হচ্ছে মাছের বারবিকিউর একটা বিশাল অভিজ্ঞতা হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, এইটার পিছনে যে কত কাহিনী হয়েছে আর কি কি করছে রিফার বাবা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম একটা মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া, সাইজ একটু বড়ই আছে। তো এর এক পিসটাই নিয়েছি। এটার পেটের সাইডটা এভাবে কেটে নিতে হবে, আর এই মাছের উপরে এভাবে জায়গায় জায়গায় কেটে নিতে হবে যাতে ভিতরে মশলাটা যায়, সেজন্য। এটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন এর উপরে 2 চামচ ভিনেগার দিয়ে দিব। দেখেন, প্রথম সাইডে ভিনেগার দিয়ে এভাবে ভিতর দিয়ে ভালোভাবে দিয়ে দিতে হবে। অপর সাইডেও আমি আর 1 চামচ ভিনেগার দিয়ে দিব। তো ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছের যে গন্ধ, আষ্টে গন্ধটা সেটা চলে যাবে। তো ভিনেগারটা ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এর মাঝে আমি মশলাটা তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, আপনারা গুঁড়াও নিতে পারেন, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর আদা হচ্ছে 1 চা চামচের কম, হাফ চা চামচের একটু বেশি, আর 2 চা চামচ সয়া সস। এরপর দিব 2 চা চামচ টক দই। এরপর ম্যাগি যে মশলা আছে নুডলসের, সেই নুডলসের মশলা 1 চা চামচ নিব। এরপর বারবিকিউ মশলা নেব 2 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া নেব 1 চা চামচ, মানে আপনারা ঝাল অনুযায়ী নেবেন, যে যেমন খেতে চান। লবণ নেব পরিমাণ মতো, আর হলুদ সামান্য পরিমাণ নেব একটু রং হওয়ার জন্য, আর লেবুর রসটা আমি 1 চা চামচ নিয়েছি। এখানে যেহেতু আমি টক দই দিয়েছি সেজন্য 1 চা চামচ নিয়েছি, আর টক দই যদি আপনারা না নেন স্কিপও করতে পারেন। সেখানে 2 থেকে আড়াই চামচ লেবু রস নিলেই হবে। এভাবে মেখে আমি আলাদা রেখে দিব। এরপর ভিনেগার দিয়ে মাখানো যে মাছটা ছিল সেটা আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি যাতে ভিনেগারটা চলে যায়। যাই হোক, এবার আমি মাছটা রেডি করে এবং মশলাটা রেডি করে আমার স্যারের কাছে দিয়েছি, মানে রিফার বাবার কাছে দিয়েছি। এখন বাকি প্রসেসগুলো সে করবে, আমার কাজ এ পর্যন্তই শেষ। এখন সে চামচের সাহায্যে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছে মাছের উপর দিয়ে। তো এই মশলাটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে। দেখেন, পেটের কাছে যে ফাড়াটা ছিল ওর ভিতর দিয়েও মশলাটা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, এবং বুকের যে ফাড়া ফাড়া আছে সে ফাড়ার মাঝখান দিয়েও কিন্তু ভালোভাবে এরকম মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এই মশলাটা ভালোভাবে মাখালে কিন্তু মাছটা ভালো লাগবে খেতে। এরপর বাকি মশলার ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সে মেখে রাখছে, মানে এটা পরে কাজে লাগবে। যাই হোক, এটা আপনাদের পরে দেখাবো। তো এই যে মাছের মশলা মাখানো, এটা এখন আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো, ম্যারিনেট করে রাখবো। যাই হোক, তো 1 ঘন্টা পর দেখেন বের করে নিয়ে আসছি। তো এরপর হচ্ছে আসল প্রসেসগুলো করতে হবে। তো আমি আর আমার মেয়ে তরমুজ খাচ্ছিলাম আর সে একাই করছিল। তো এরপর আমরা ফয়েল পেপার নিয়ে এসে তার উপরে তেল মাখিয়ে নিচ্ছে, মানে আমি কিছু করছি না কিন্তু সে করছে এইগুলো কাজ। এই যে ফয়েল পেপার দিয়ে যে কাজগুলো করছে এটার কিন্তু বিরোধিতা ছিলাম আমি, কারণ এটাই আমি করব না, কিন্তু সে বলছে এটাই করবে। যাই হোক, ফলাফল তো আপনারা দেখতেই পাবেন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যে কি হয়। তো এরপর যে তেল মাখানো মশলাটা ছিল মাছের গায়ে, এবার সেটা করে দিচ্ছে, ভালোভাবে মাখিয়ে দিচ্ছে, পেটের ভিতর দিয়েও এখন ঢুকিয়ে দিচ্ছে। যাই হোক, সব জায়গা দিয়ে ওই তেলটুক মাখিয়ে দিতে হবে এখন। তো দেখেন, অপর সাইডেও এভাবে তেল দিয়ে দিচ্ছে, এবং বাকি তেলটুকু ফয়েল পেপারের উপরে দিয়ে, দেখেন ফয়েল পেপারের উপরে দিয়ে এখন মাছটা র্যাপিং করবে আর কি, ফয়েল পেপারটা দিয়ে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আর এটার কি ভয়ানক একটা কাণ্ড হয় সেটাও দেখেন। ভয়ানক কাণ্ডই বলে, মানে এত কষ্টের ফল দেখেন কি হয়। তো যাই হোক, মাছটাকে কিন্তু আপনারা এইভাবে ঘোরাবেন না। এইভাবে ঘোরানোর কারণ হচ্ছে আসলে মাছটা কীভাবে বসালে ভালো হবে, মানে যেহেতু র্যাপিং করতে হবে তো সেই জন্য এটা করতেছে। তো আপনার জন্য আমার মনে করেন না যে এইভাবে ঘোরাইতে হবে। তো যাই হোক, বাকি মশলাগুলো এভাবে মাছের উপর দিয়ে তারপর ফয়েল পেপারটা ভালোভাবে মুড়িয়ে দিতে হবে মাছটাকে। তো দেখেন, যা ফয়েল পেপারটা ছিঁড়ে গেছে। তো যাই হোক, একটা ফয়েল পেপার দিলে তো হবে না, আরও অনেকগুলো ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিতে হবে। তো দেখেন, বাকি মশলাটুকু দিয়ে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এখন আরও ফয়েল পেপার বের করে সেটাকে ভালোভাবে র্যাপিং করে নিচ্ছে যাতে তেল আর মশলাটা পড়ে না যায়।
তো দেখেন কতগুলা ফয়েল পেপার নষ্ট হচ্ছে আর কি, এটা নষ্টই বলবো যেহেতু। যাই হোক, এবার চুলায় যেতে হবে। তো গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে তারপর মাছটা আর কি পোড়াইতে হবে আর কি, ফয়েল পেপারে তাপ দিতে হবে। তো মাছটা কিন্তু গ্যাসের উপরে যে পাতিল রাখে, যে লোহার কি ওইটা কি আমি নাম কি আমি জানি না, যাই হোক ওটার উপরে মাছটা এভাবে করতে হবে, পোড়াইতে হবে। তো এটা কিন্তু 5 মিনিট পর পর উল্টাই দিতে হবে, আর হচ্ছে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে যাতে সব জায়গায় তাপটা লাগে এবং পুড়ে যায় আর কি। এই প্রসেসটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে। তো আমার হাজব্যান্ড তো 20 মিনিট পরে বলছে হয়ে গেছে। তো আমি তাকে মানে বলে বলে কিন্তু 40 মিনিট রাখছি। যাই হোক, এখন নাকি হয়ে গেছে। এখন ফয়েল পেপারটা বের করে দেখব যে আসলেই হয়েছে কিনা। যাই হোক, তিনি এখন মাছটা খুলে দেখতেছে যে হয়েছে কিনা। তো আমরাও দেখি, আপনারাও দেখেন, চলেন। যাই হোক, যেহেতু গরম ছিল সে খুলতে একটু অসুবিধা হচ্ছিল, এজন্য দেরি হচ্ছে, আস্তে আস্তে খুলছে। যাই হোক, সে খুলতে পারছিল না, আমি তাকে সাহায্য করছিলাম। তো দেখেন মাছটা কি হয়েছে আপনারাই বলেন, ফাইনাল লুকটা দেখেন। আচ্ছা, মাছটা পোড়ানো কি হয়েছে? আমরা যে পোড়ানোটা খাই, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার বার্থডেতে আমার হাজব্যান্ড মাছের বারবিকিউ নিয়ে এসেছিলো, সেটার মতন কি হয়েছে দেখেন। মনে হচ্ছে যে সিদ্ধ, ওই যে ভাপা মাছ ভাপা যেটা বলে না, একদম সেটা হয়েছে। তো এইটা দেখে তো আমি প্রচণ্ড রেগে অস্থির। তারপর আমি কি বলবো, তাকে অনেক বকা দিচ্ছিলাম। তো দেখেন মাছটা হয়েছে কেমন দেখে, আর বাকি সব মশলা তেল ফয়েল পেপারে মানে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। তো ওকে বকা দিচ্ছিলাম, ও মানে কি বলবো, ও এখন বলতেছে ঠিক আছে খাওয়া লাগবে না, আমি খাচ্ছি একা একা। তো অর্ধেকও খেয়ে নিচ্ছে। এরপর আমি রাগে কি করছি, পরোটা বানাইতে গেছি, ডিমের পরোটা, যে দেখে আমি এবার চেষ্টা করব। আর বাকি মাছটুকু আমি এবার কড়াইতে বারবিকিউ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমার রান্নাঘরটা একটু অন্ধকার, আলো নেই, আলো আছে দেখেন আমার পেছন সাইডে, সেজন্য আলোটা আসছে না। আমি একটা কড়াইতে সরিষার তেল নিয়ে এখন মাছটা আমি ফ্রাই করব। তো দেখেন এই যে ফ্রাই করতেছি, আর দেখেন উপরের সাইডটা কিন্তু ওর বাবা খেয়ে ফেলছে। মানে আমি বলছি, আগে বলছি আমি খাবো না এটা, একদম হয়নি, এটাকে বারবিকিউ বলে কি না, এই জন্য সে খেয়ে ফেলছে। পরে তারপর আমি রাগ করে অপর সাইডে ভেজে নিচ্ছি, আমি আর আমার মেয়ে খাবো সেই জন্য। আর দেখেন ওই যে পরোটা বানানোর জন্য যেটা আমি ডো মেখে রেখেছিলাম, এখন আমি পরোটা বানাবো। আর এই যে মশলাটুকু যে আগের প্রসেসে যে মশলা তৈরি করছি সেই প্রসেসে মশলা করব। তো আমার মাছটা ফ্রাই হয়ে গেছে, আর এই মশলাটা কিন্তু আমি সব কিছু অল্প অল্প পরিমাণ দিয়েছি, বিশেষ করে লবণটা, যেহেতু প্রথমবার কিন্তু লবণ দেওয়া হয়েছে, সেই জন্য লবণটা কম দিয়েছি। এরপর বাকি তেলে আমি এটা একটু হালকা ভেজে নিব, সামান্য একটু পানি নিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব, যেহেতু কাঁচা মশলা সেজন্য। তো মাছটা কিন্তু অলরেডি আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমরা পরোটা দিয়ে খাবো সেজন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো এর মাঝে কিন্তু আমার পরোটা বানিয়েছি আমি। তো দেখেন পানি দিয়ে কষানোর পর এরপর আমি মাছটা দিয়ে দিব কড়াইতে, দিয়ে মানে মাছের গায়ে একটু মশলাটা মাখিয়ে ব্যাস নামিয়ে নিব। তো দেখেন এভাবে একটু, যেহেতু আমার এক হাত দিয়ে ভিডিও করছে এই জন্য বোঝা যাচ্ছে না, আর আমার রান্নাঘরটা একটু অন্ধকার। তো দেখেন অবশেষে আমার মাছের ফিশ ফ্রাইটা হয়েছে। তো এরপর আমি পরোটা ভেজে নেব। তো এই যে এই পরোটার কাহিনী তো আরও অনেক, মানে এটা বেলতে গিয়ে আমার জীবন শেষ, মানে একদিক দিয়ে লম্বা হয়ে যাচ্ছে, একদিক দিয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে আমি পরোটা এবং ফ্রাইটা দেখেন, মাছের কিন্তু একটু খেয়ে নিছে অলরেডি শসা, এটা রিভার বাবার কাজ, ঠিক আছে। দেখেন আমি ফ্রাই করতে পারি না, সে অলরেডি খেয়ে নিছে, তাকে বলছি কিন্তু তুমি এখান থেকে আর খাবার না, কিন্তু দেখেন খেয়ে নিছে অলরেডি। তো যাই হোক, এখন আমরা খাবো। তো ফ্রেশ ফ্রাই অলরেডি লাস্টে আমি করলাম, সে কিন্তু লবণকে কিছুই করলো না। তো এরপর আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম, সেও মজা নিয়ে খুব খাচ্ছিল। আমার মেয়ে কিন্তু ঝাল পছন্দ করে খুব, যেটা আপনারা জানেন অলরেডি যারা আমার ভিডিও দেখেন। তো আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম এবং ওর বাবাও পাশে বসে খাচ্ছিল, যত যাই হোক তাকে ছাড়া তো আর খাওয়া যায় না। তো এই ছিল কাহিনী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।